রচনা দেবীর বড় বৌমা রান্নাঘরে সবার জন্য বিকেলে টিফিন তৈরি করছিল। এমন সময় তার 9 বছরের মেয়ে টিয়া সেখানে আসে আর বলে, মা, ও মা, আমাকে একটু ম্যাগি করে দাও না, খুব খিদে পাচ্ছে। আমার হাতে খুন্তি আছে, দেখতে পাচ্ছিস? এটা দিয়ে মেরে না তোর ম্যাগির ভূত নামিয়ে দেব। একটু আগেই তো দুধ বিস্কুট খেয়েছিস। এক্ষুনি তোর টিউশন টিচার আসবে, ওই জন্য তুই এখন ম্যাগি চাইছিস, তাই তো? আধ ঘন্টা ধরে ম্যাগি খাবি, তারপরে আধ ঘন্টা ধরে বাথরুমে বসে থাকবি, ওখানে তো 1 ঘন্টা নষ্ট। মা, তুমি আমার খুশি দেখে বুঝতে পারছো না যে আজকে টিচার আসবে না? আসবে না মানে? কে বললো আসবে না? আর কেন আসবে না? বাবা গো, কে আবার বলবে? মিস তো নিজেই বললো, এক্ষুনি ফোন করেছিল, আমাকে বললো যে পড়াতে আসবে না। সৌমিলি সঙ্গে সঙ্গে মেয়ের হাত ধরে রান্নাঘর থেকে বেরিয়ে যায় এবং ঘরে গিয়ে ফোন নিয়ে টিচারকে ফোন করে। হ্যালো সুমনা, তুমি নাকি আসবে না বলেছো, কি হয়েছে গো? তোমার শরীর খারাপ নাকি? না বৌদি, আমার শরীর খারাপ নয়, আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তো আমি আর টিয়াকে পড়াতে যেতে পারবো না গো। হ্যাঁ, পড়াতে আসতে পারবে না মানে? ওর তো আর কিছুদিন পর পরীক্ষা, আর এখন এভাবে পড়ানো ছেড়ে দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, তুমি না হয় না এলে, অন্তত একটা টিউশন টিচার খুঁজে দাও। এই মুহূর্তে না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি অন্তরার নাম্বার তোমাকে দিচ্ছি, ওর যদি সময় হয় তাহলে ও তোমার মেয়েকে পড়াতে যেতে পারবে। ঠিক আছে, তাড়াতাড়ি নাম্বারটা দাও। মেয়ে টিউশন টিচার ছেড়ে গেছে এই দুঃখে সৌমিলি সারাদিন মনমরা হয়ে থাকে। দুপুরবেলা খেতে বসে তার দেওর শান্তনু বলে, কি ব্যাপার বৌমা, আজকে তোমার মুডটা অফ দেখছি। টিয়া আবার কোনো বদমাশি করেছে নাকি? স্কুল থেকে গার্জেন কল হয়েছে নিশ্চয়ই। আরে গার্জেন কল হয়নি, কিন্তু আমি খুব বড় একটা ঝামেলায় পড়ে গেছি। ওর যে টিউশন টিচার, সে পড়াতে আসতে রাজি নয়, বলছে নাকি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই পাজি মেয়ের জ্বালায় ইচ্ছে করে পড়ানো ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিয়েছো তো ভালোই করেছো। এমনিতেও তোমার সুমনা ম্যাডাম একটু কেমন যেন, না দেখতে ভালো না কথাবার্তা ভালো। আরে টিউশন টিচার টিউশন পড়াতে আসে, তোমায় মনোরঞ্জন করতে নয়। টিচার দেখতে শুনতে ভালো হোক নাই ভালো হোক, আচ্ছা টিচারকে দেখতে শুনতে ভালো নিয়ে আমি কি করব বলো তো? পড়ানোটা ভালো হলেই হলো। আরে বাবা, সে পড়াক না, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু টিচার যদি একটু দেখতে ভালো না হলো তাহলে কি বাচ্চারা তার কাছে পড়তে ইচ্ছা করবে? আমি তো ছোটবেলায় অনেক সুন্দর সুন্দর টিচারের কাছে পড়েছিলাম, সেজন্যই তো আমি পড়াশোনায় এত ভালো ছিলাম। শান্তনুর কথা শুনে সৌমিলি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আর বলে, আমার তো মনে হচ্ছে এখন তোমার জন্যই সুমনা পড়ানোটা ছেড়ে দিয়েছে। নিশ্চয় তুমি ওকে এমন কিছু বলেছো যার জন্য ও অপমানিত বোধ করেছে, সেজন্যই তো এভাবে পড়ানোটা ছেড়ে দিল। থাক বৌমা, তোমার সুমনা টিচারকে দেখে আমি কদিনই বা দাঁড়াতাম যে তার সঙ্গে ভালো করে কথা বলবো। তুমি চিন্তা করো না, আমি একটা না হয় সুন্দর টিচার খোঁজ করে দেবো, দেখবে টিয়া তখন ক্লাসের ফার্স্ট হবে। দেওরের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে। কয়েকদিন পর সুমনা তার বান্ধবী অন্তরার নাম্বার দেয় এবং সৌমিলি অন্তরাকে ফোন করে। অন্তরা একটি প্রাইভেট স্কুলের টিচার ছিল, সে টিয়াকে পড়াতে আসতে রাজি হয়ে যায়। অন্তরা দেখতে খুব সুন্দরী ছিল। প্রথম দিন সে যখন টিয়াকে পড়াচ্ছিল এমন সময় শান্তনু অফিস থেকে বাড়ি ফেরে। অন্তরাকে দেখে সে নজরই ফেরাতে পারে না। সৌমিলি এসব কিছু লক্ষ্য করে এবং তাকে ঘরে নিয়ে এসে বলে, কি ব্যাপারটা কি ছোটদা, তুমি কি এর আগে কখনো সুন্দরী মেয়ে দেখোনি? কি দরকার ছিল বলো তো ওভাবে হাঁ করে তাকিয়ে থাকার? অন্তরা এখন কি ভাবছে কে জানে। বাবার কি আছে, নতুন নতুন ম্যাডাম, তোমার তো পছন্দ খুব ভালো। এইরকম ভালো ভালো ম্যাডাম দেবে, তবেই তো বাচ্চারা পড়াশোনা করতে ভালোবাসবে। দেখো, আমি মেয়ে টিউশন টিচার দিয়েছি, আমার কাছে ওর পড়ানোটাই আগে। আর হ্যাঁ, তুমি এর মাঝে কোনো ঝামেলা করবে না। তোমার জন্য এবার এই টিচার যদি টিয়াকে না পড়ায় না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। উফ বৌমা, তুমিও না বিনা কারণে শুধু শুধু ভয় পাচ্ছ। একবার দেখছি বলে কি বিয়ে করে নিচ্ছি নাকি? যাই হোক, নতুন টিচারকে কিছু ভালো মন্দ খেতে দিয়েছো তো? দেখো, একটু ভালো মন্দ করে যত্ন করো। অনেক সময় ভালো মন্দ না খেতে দিলে টিউশন টিচার বাচ্চাদের পড়াতে চায় না। থাক, তোমার কাছ থেকে এইসব জ্ঞান আমি নিতে চাই না। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার ঘরে খাবার পাঠিয়ে দিচ্ছি। খবরদার, টিচার যতক্ষণ না বাড়ি যায় ততক্ষণ তুমি ঘর থেকে বেরোবে না। এই বলে সৌমিলি শান্তনুকে ঘরের ভেতরে বন্ধ করে রান্নাঘরে চলে যায়। এভাবেই দিন কাটে, কিন্তু শান্তনু তো থামার পাত্র ছিল না। সে টিয়ার হাত করে তার ম্যাডামের নাম্বার জোগাড় করে, তারপর তার সঙ্গে যোগাযোগ করে এবং কথাবার্তা শুরু করে। অন্তরারও শান্তনুকে বেশ ভালো লাগে এবং দুজনের মধ্যে কথাবার্তা অনেকটাই এগিয়ে যায়।
শান্তনু বাড়িতে এসে তাদের ব্যাপারে বলে। যা শুনে সৌমিলি বলে, দেখলেন তো মা, আমি বলেছিলাম না আপনার ছোট ছেলে কিছু না কিছু একটা ঝামেলা পাকাবেই পাকাবে। আরে পৃথিবীতে তো এত মেয়ে আছে, তুমি ঘুরে ফিরে আমার মেয়ে টিউশন টিচার গুলোর পিছনে কেন পড়ে আছো বলো তো? বৌমা, এতে সমস্যা কি আছে? ওরা দুজন যদি রাজি থাকে তাহলে তো খুব ভালোই হবে। দেখো, এমনিতেই টিয়ার টিউশন টিচার বেশি দিন টেকে না, কোনো না কোনো ভাবে তারা ওকে ছেড়ে চলেই যায়। এখন এই মেয়ে যদি বাড়ির বউ হয়ে আসে তাহলে তো তোমার সব থেকে বড় সমস্যার সমাধান হয়ে যাবে। ঘরে টিচার থাকবে, তাই ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাছাড়া সারাদিনে যখন যা সমস্যা হবে ও পড়িয়ে দেবে। টিয়ার পড়াশোনা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না। আপনি একদিক থেকে ঠিকই বলেছেন মা, এই বিষয়টা কিন্তু আমি আগে ভেবে দেখিনি। এভাবেই সবাই বিয়েতে রাজি হয়ে যায় এবং বিয়ের দিন বিয়ে যখন শুরু হবে ঠিক এমন সময় এক মহিলাকে দেখে অন্তরা চিৎকার করে বলে, বায়োলজি ম্যাডাম, একটু এদিকে আসুন না। বলছি, আপনারা খেয়েছেন তো? খাবার দাবার ঠিকঠাক ছিল তো? হ্যাঁ অন্তরা, খাবার তো খুব ভালোই ছিল। তুমি খেয়েছো? আর তোমার বাকি কলিগরা কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তারা সবাই খেতে বসেছে। আচ্ছা ম্যাডাম, প্রিন্সিপাল স্যার আসেননি? আসলে ব্যাপারটা হচ্ছে আমি ওনাকে না বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে পারিনি, তাই মনে হয় রাগে আসেননি। ব্যাপারটা একটু দেখবেন ম্যাডাম, উনি আবার রেগে গিয়ে আমাকে সাসপেন্ড না করে দেন। আরে না না, তুমি এসব নিয়ে চিন্তা করো না। স্যারকে তো তুমি জানো, উনিও ওপরে ওপরে একটু শক্ত কিন্তু ভেতরে খুবই নরম। উনি এরকম কিছুই করবেন না। ঠিক আছে, তুমি এবার তোমার বিয়েতে ফোকাস করো, তোমাকে আর ডিস্টার্ব করবো না। এরপর বিয়ে শুরু হয়। মন্ত্র পড়া যখন অর্ধেক, তখন অন্তরা পুরোহিত মশাইকে থামিয়ে দিয়ে বলে, এই যে মনীষার মা, এদিকে আসুন। শুনুন, আপনার মেয়ে জিওগ্রাফি খাতে কিন্তু স্কুলেই জমা আছে, ওটা ও ক্লাসে ফেলে গিয়েছিল, আপনারা কালকে স্কুল থেকে নিয়ে নেবেন। আবার মন্ত্র পড়া শুরু হয়, কিন্তু খানিকক্ষণ পর সে আবার বলে, দীপক দা, কালকে তুমি ল্যাবে গিয়েছিলে? দেখো, ওখানে কিন্তু অনেকগুলো কাঁচের শিশি রাখা আছে, প্রত্যেকটা কিন্তু কেমিক্যাল আছে। একটু অসাবধান হলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আগের সপ্তাহে তুমি চাবি লাগিয়ে যাওনি, আমাকেই লাগাতে হয়েছিল। এভাবে বারবার কথা বলায় পুরোহিত মশাই এবং বাকি সবাই বিরক্ত হচ্ছিল। এ তো আচ্ছাই টিচারের পাল্লাই পড়া গেল। আরে বাবা, বিয়েটা সম্পন্ন হোক, তারপর যত খুশি ক্লাস করবে। এদিকে বিয়ে হচ্ছে আর তার পুরো নজর স্কুলের দিকে আছে। অন্তরা, কি হচ্ছে কি? এসব কথা তুমি পরে বলতে পারো না? এখানে আমাদের বিয়ে হচ্ছে, তুমি বিয়ে থামিয়ে বাবার স্কুলের কথা নিয়ে আলোচনা করছো। একটু থেমে যাও, তারপর যত খুশি তা করবি। সবাই এভাবে বলার পর অন্তরা খানিকটা চুপ করে যায়। বিয়ে সম্পন্ন হয় এবং বউকে নিয়ে শান্তনু বাড়িতে চলে আসে। রাতে অন্তরা তার বিছানায় বসেছিল, ঠিক এমন সময় শান্তনু এসে তার পাশে বসে। তখন অন্তরা বলে, কি হলো? এটা কি ধরনের অসভ্যতামি হচ্ছে বলো তো? অসভ্যতামি? আমি তো শুধুমাত্র তোমার সামনে এসে বসেছি। আমি কি তোমার স্বামী? তোমার পাশে আমি বসতেও পারি, এতে আবার অসভ্যতার কি আছে? আরে আমি এইসব কথা বলছি না। তুমি যে হাত পা না ধুয়ে চেঞ্জ না করে নোংরা জামা কাপড় পরে আমার পাশে বসেছো, আমি সেটার কথাই বলছি। এক্ষুনি যাও, গিয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে স্নান করে এসো। আর শোনো, সবসময় হাইজিন মেনটেন করবে। নতুন বউ ভালো করে পরিষ্কার হয়ে স্নান করে আসতে বলেছে। এই কথা শুনে শান্তনু খুশি মনে বাইরে চলে যায় এবং স্নান করে ফ্রেশ হয়ে ঘরে ফিরে আসে। কিন্তু ঘরে এসে দেখে অন্তরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। কি আর করা যাবে, শান্তনু চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোর 5টায় শান্তনু ঘুমাচ্ছিল। ঠিক এমন সময় চিৎকার শুনতে পায়। কি হলোটা কি? তোমার কথা কানে যাচ্ছে না নাকি? আমি সে কখন থেকে তোমাকে ডাকছি, তাড়াতাড়ি ওঠো, রেডি হও, আমরা মর্নিং ওয়াকে বেরোবো। কি মর্নিং ওয়াক? হ্যাঁ, মর্নিং ওয়াক। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। শুধু তুমি না, বাড়ির সবাই মিলে মর্নিং ওয়াক করতে বেরোবো। এই বলে অন্তরা একে একে শ্বশুর, শাশুড়ি, বড় যা, ভাসুর সবাইকে ডাকে। তারপর সবাইকে অর্ডার দেয় যেন তারা 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেয়। ওহ, এ তো আচ্ছাই পড়া গেল। এখন এত সকাল সকাল ঘুম থেকে উঠে কি মর্নিং ওয়াক করতে যাব? বৌদি, কোনো রকমের ঢিলেমি কিন্তু চলবে না। তাড়াতাড়ি চলো, তারপর এসে সবাই যোগা করব, তারপর একটি হেলদি ব্রেকফাস্ট করব, তারপরে কাজে যাবে যে যার। বাধ্য হয়ে সবাইকে অন্তরার সঙ্গে মর্নিং ওয়াকে যেতে হয়। সেখান থেকে ফিরে তারা সবাই মিলে স্যালাড খায়। নতুন বৌমা বাড়িতে এসেছে, কোথায় ভালো মন্দ করে খাওয়াবে তা নয়, সকালে উঠেই স্যালাড। এইসব খাবার কি কি পেট ভরে নাকি? সকাল সকাল একটু লুচি মাংস এসব না খেলে হয়? মা, আমি কিন্তু সবকিছু শুনতে পাচ্ছি।
লুচি মাংস এসব আমাদের হেলথের জন্য একদম ভালো নয়। হেলথ ভালো করতে গেলে ভালো ভালো জিনিস খেতে হবে। আর আপনাদের বয়সে তো সারাদিন স্যালাড খেয়ে থাকা উচিত। এভাবেই অন্তরা একটার পর একটা নিয়ম চালু করে এবং সেই নিয়মের ফাঁদে পড়ে সবার অবস্থা খারাপ হয়ে যায়। শুধু বড়দের এরকম হচ্ছিল তা নয়, অন্তরা যখন থেকে বাড়ির বউ হয়ে এসেছিল তখন থেকে টিয়ার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল। তাকে সারাদিন পড়াশোনার মধ্যেই থাকতে হয়। স্কুল থেকে ফিরে এসে তার মনের মধ্যেও শান্তি ছিল না। কি ব্যাপার টিয়া, তোর মন এত খারাপ কেন? স্কুলে কিছু হয়েছে নাকি? ঠাম্মা, স্কুল কোনটা আর বাড়ি কোনটা সেটাই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে স্কুল থেকে আবার স্কুলে চলে এসেছি পড়তে। দেখো না, এক্ষুনি কাকিমা এসে আমাকে পড়তে বসাবে। কাকিমা দিন রাত এভাবে টর্চার করছে, আমার একটুকু ভালো লাগছে না ঠাম্মা। সবাই যখন টিচার বৌমার অত্যাচারে অতিষ্ঠ, তখন একদিন অন্তরা মন খারাপ করে এসে বলে, মা একটা খবর আছে। আসলে খবরটা একটু ভালো বটে, আবার একটু খারাপও। কি খবর বৌমা, বলো না আমাদেরকে। কোনো সমস্যা নেই, খারাপ হলেও আমরা সবাই মিলে সেটাকে সমাধান করার চেষ্টা করব। আসলে আমি বিয়ের আগে যে সরকারি স্কুলে চাকরির পরীক্ষা দিয়েছিলাম না, আজ চাকরিটা কনফার্ম হয়ে গেছে। তবে আমার পোস্টিং উত্তরবঙ্গে, আমাকে ওখানে যেতে হবে। হয়তো মাসে 1-2 দিনের জন্য এখানে আসতে পারি। এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, কিন্তু আপনাদের কিভাবে ছেড়ে চলে যাব এটাও খারাপ লাগছে। অন্তরার কথা শুনে বাড়ির সবার দুঃখ হওয়ার থেকে বেশি আনন্দই হচ্ছিল। রচনা দেবী খুশি মনে বলেন, বৌমা এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। আরে বাবা, তুমি এত ভালো একটা সুযোগ পেয়েছো, এটাই আমাদের কাছে অনেক। তুমি একদম মন খারাপ করো না, আমরা এখানে সবকিছু ম্যানেজ করে নেব। তুমি যখন সময় পাবে মাঝে মাঝে এসে ঘুরে যাবে, ও নিয়ে কোনো সমস্যা নেই। তাছাড়া শান্তনু মাঝে মাঝে ওখানে গিয়ে ঘুরে আসবে। থ্যাংক ইউ মা, অনেক বড় একটা চাপ কমলো। এবার আমি আরাম করে প্যাকিং করতে পারবো। পরের সপ্তাহে তো আমাকে বেরোতে হবে। এভাবেই বাড়ির সবার সমস্যা সমাধান হয়ে যায়। অন্তরাকে কাউকে কিছু বলতেও হয় না এবং সবাই তার জ্বালা থেকে মুক্তিও পেয়ে যায়। এটা ছিল সোদপুর স্টেশন সংলগ্ন এক হিজড়া কমিউনিটির ঘটনা, যেখানে বেশ কয়েকটি হিজড়া মিলে স্টেশনের পাশে ভাড়া বাড়িতে পরিবারের মতোই বসবাস করত। তাদের মধ্যে অনেক ঐক্য দেখা যেত। তারা শহরের বিভিন্ন পার্টি, অনুষ্ঠান বাড়ি, ভাত বাড়ি ও কারোর বাচ্চা হলে সেখানে গিয়ে নাচ গান করে টাকা উপার্জন করত। তারা একে অপরকে খুবই শ্রদ্ধা করত, কিন্তু তাদের মধ্যে অল্প বয়সী মোনালিসাকে তারা খুবই ভালোবাসত। মোনালিসার অল্প বয়স হলেও রূপ সৌন্দর্যে ও বুদ্ধিমত্তায় সে সকলের থেকেই প্রখর ছিল। এই মোনালিসা, চল না আজ বংশীবাবুর বাড়ি যাই। শুনেছি ওর নাতি হয়েছে, এখন ওখানে গিয়ে আমরা নাচ গান করে টাকা তুলে নিয়ে আসি। এই না না, ওখানে গেলে হবে না। শুনেছি ওই টাকলু বংশী খুবই কিপটে। এখন গেলে যদি আমাদেরকে বেশি টাকা না দেয় তাহলে আমাদের মুডটাই পুরো খারাপ হয়ে যাবে। আরে তুই সে নিয়ে চিন্তা করিস না, ওর কাছ থেকে কিভাবে টাকা বের করতে হয় সে আমার ভালোভাবেই জানা আছে। আর টাকা না দিতে চাইলে ওর বুকে হিসু করে দিয়ে চলে আসবো। হ্যাঁ। ওহ মা, তুমিও না সব সময় ইয়ার্কি মারো। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু ওখানে গিয়ে কোনো উলফাল কথা বলবে না। এগুলো শুনলে আমার খুব লজ্জা পায়, তাই আমি তোমাকে আগে থেকেই মানা করে দিলাম। হ্যাঁ রে বাবা চল, আমি জানি তুই এরকমই বলবি। আচ্ছা তুই কি বলতো, আমরা তো হিজড়া, আমাদের আবার লজ্জা কিসের? আরে না না, লজ্জা নয়, লজ্জা আবার কিসের? লজ্জা করলে আমাদের চলবে নাকি? চলো, কিন্তু আমার কথাটা যেন মনে থাকে, আমি আগেই বলে দিচ্ছি। এভাবেই তারা কথাবার্তা বলতে বলতে বংশীবাবুর বাড়ির দিকে অগ্রসর হতে থাকে। বংশীবাবুর বাড়ি বেশি দূরে ছিল না, তাই তারা কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় ও সেখানে বাড়ির সামনে গিয়ে তারা চেঁচামেচি ও নাচ গান করতে শুরু করে দেয়। এই বংশী, মেহবুবা ও মেহবুবা, গুলশন মে গুল খিলতে হ্যায়, महफिल में जब मिलते हैं मैं और तुम। এই তোমরা কারা আর এখানে কিসের জন্য এসেছো? আর তোমরা এরকম নাচছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তোরে শুনছিস, এ চিকনা কিছুই বুঝতে পারছে না। এর মনে হয় সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই মাথা কাজ করছে না। এই তবে শোন, শুনলাম তোর বাড়িতে নাকি পুত্র সন্তান হয়েছে, তা তাড়াতাড়ি টাকা বের কর, আমরা 1000 টাকার কমে নেব না। না, আমি তোমাদেরকে 1 টাকাও দেব না। সে তোমরা যেই হও না কেন, টাকা রোজগার করতে কি কষ্ট হয় না নাকি যে আমি তোমাদেরকে শুধু শুধু 1000 টাকা দিয়ে দেব? এই তুই টাকা দিবি না মানে? তবে রে দাঁড়া, তোর আজ ব্যবস্থা করছি। তোদেরকে এমন অভিশাপ দেব না, সারা জীবন মনে রাখবি।
এই তোরা কি বলিস? এভাবেই তারা চেঁচিয়ে চেঁচিয়ে কথাবার্তা বলছিল। ঠিক সেই সময় বংশীবাবুর বড় বৌমা চন্দনা ও ছোট ছেলে অবিনাশ সেখানে আসে। ও তারা হিজড়াগুলোকে দেখে বলে, এই যে বাবা, তুমি ওদেরকে ওভাবে বলো না। আর এই যে দিদি, তোমরা চিন্তা করো না, আমি টাকা দিচ্ছি, তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ বৌদি, তুমি যাও আর বাবুকে আমার কোলে দিয়ে যাও, তাহলে তুমি তাড়াতাড়ি আসতে পারবে। না না, বাবুকে আমার কোলে দিন। আমার আসলে বাচ্চা ছেলে মেয়েদেরকে কোলে নিতে খুবই ভালো লাগে। হ্যাঁ নিন না নিন, আর মন খুলে আশীর্বাদ করুন যেন ও বড় হয়ে খুব বড় মাপের মানুষ হয়। এই বলে অবিনাশ বাচ্চাটিকে মোনালিসার কোলে দিয়ে দেয়। বাচ্চাটিকে কোলে নিয়ে মোনালিসা খুবই খুশি ছিল, আর এটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আসলে মোনালিসা এরকমই ছিল, সে বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো, আর কোনো বাচ্চাকে কাছে পেলে খুব আদর করত, আর সেদিনও সে এটাই করছিল। এরপর চন্দনা তাদেরকে টাকা নিয়ে এসে দিলে তারা টাকা নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু বাড়িতে এসে মোনালিসার মন খুবই খারাপ ছিল। তার এরকম অবস্থা দেখে বৈশাখী বলে, এই মোনা, তুই ওখান থেকে আসার পর থেকে এরকম মন খারাপ করে আছিস কেন রে? ওরা তো আমাদেরকে 1000 টাকাই দিল। হ্যাঁ দিয়েছে মা, কিন্তু আমি সে নিয়ে ভাবছি না। আসলে আমি আমাদের পোড়া কপাল নিয়ে ভাবছি। আচ্ছা মা, আমরা কি চাইলে বাচ্চা জন্ম দিতে পারবো না? এ মা, এ তুই কি কথা বলছিস? তুই কি জানিস না আমরা কি? এখন আমরা কিভাবে বাচ্চা জন্ম দেব? হ্যাঁ মা, কিন্তু আমরা এরকম কেন? ঈশ্বর আমাদেরকে এরকম কেনই বা বানিয়েছেন, যেখানে আমাদের মধ্যে মানুষের মধ্যে সব কিছুই রয়েছে, কিন্তু আমরা চাইলে আমরা মা হতে পাবো না। মোনালিসার এরকম প্রশ্নের বৈশাখীর কাছে কোনোই উত্তর ছিল না। এরপর তারা সকলেই সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তাদের একটি বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই বৈশাখী তার গ্রুপের সকলকে নিয়েই সেখানে গিয়েছিল। সেখানে তখন তারা অবিনাশকেও দেখতে পায়। এরপর অবিনাশ সেখানে এসে বলে, এই যে আপনারা কখন এলেন? আর এখানে এসে কোনো অসুবিধা হয়নি তো? আসলে এটা আমার বন্ধুর বাড়ি, এক প্রকার আমারও বলে মনে করতে পারেন। না না, আমাদের কোনো অসুবিধা হয়নি, আর আমাদেরকে আগেই দক্ষিণা দিয়ে দিয়েছে। এখন আমরা বাড়ি যাব ভাবছি। আরে দাঁড়ান না, কোথায় যাবেন? আসলে সেদিন আমি বাড়িতে ছিলাম, তাই আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারিনি। কি আপনি আমাদের সঙ্গে কথা বলবেন? কিন্তু কেন? মানে যেখানে লোক আমাদের সঙ্গে কথা বলাকে অশুভ বলে মনে করে, আর আপনি আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন? দেখুন, আমি ওসব ভাবি না, আসলে আমি সকলকে একই নজরে দেখি, আর আপনাকে আমার ভালো লেগেছে তাই বন্ধুত্বের হাত বাড়ালাম। এখন আপনি চাইলে না বলতে পারবেন না, আর যদি সেটা করেন তাহলে আমি খুবই কষ্ট পাবো। অবিনাশ সেদিন এভাবে বললে মোনালিসাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এরপর তারা সেদিন একে অপরকে নাম্বার শেয়ার করে ও তারা বাড়ি গিয়ে একে অপরের সঙ্গে ফোনে কথাবার্তা বলতে থাকে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায় ও তারা দুজনের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এমনই একদিন অবিনাশ মোনালিসাকে দেখা করার জন্য ডাকে। তখন মোনালিসা এসে বলে, দেখো অবিনাশ, এটা কিন্তু ভালো হচ্ছে না। তুমি বন্ধু করতে বলেছিলে, আমি করেছি, কিন্তু আমি তোমার সঙ্গে এরকম করে দেখা সাক্ষাৎ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু কেন আজ হঠাৎ করে এরকম বলছো কেন? আমি কি কোনো ভুল কাজ করলাম নাকি? না না, তুমি কোনো ভুল কাজ করোনি, কিন্তু তুমি যেটা চাইছো সেটা আমি বুঝতে পেরেছি। আর আমি যেখানে একটা হিজড়া, এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না। কেন হতে পারে না? আমি তোমাকে পছন্দ করি, তুমি আমাকে পছন্দ করো, আর আমি এটা মন থেকে বলছি। প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করতেও রাজি আছি। কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর আমি কি সেটা তুমি ভালো করেই জানো। এখন যদি আমরা এটা করি তাহলে লোকে তোমাকে অনেক কটু কথা বলবে, আর সমাজও আমাদেরকে মেনে নেবে না। সে কে কি বলবে আমি জানি না, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর এটাই ফাইনাল। এখন তুমি বিয়ে করতে চাও কিনা সেটা আমাকে বলে দাও। অবিনাশের এরকম কথাবার্তা শুনে মোনালিসা চিন্তায় পড়ে যায় ও সে তখন তাকে কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। এরপর সে নিজের না চাইতেও অবিনাশকে হ্যাঁ বলে দেয়। এরপর অবিনাশও আর 7-5 না ভেবে মোনালিসাকে সেদিন বিয়ে করে তাদের বাড়ি নিয়ে যায়। তাকে এরকম করতে দেখে বংশীবাবু খুবই রেগে যায় ও সে তখন বলে, এই অবিনাশ, তুই এটা জেনে শুনেও কিভাবে করতে পারলি, যেখানে তুই ভালো করেই জানিস যে ও একটি হিজড়া? হ্যাঁ বাবা, আমি জানি, আর এতে আমার কোনোই সমস্যা নেই। আর বাবা, ও শুধু বাচ্চা জন্ম দিতে পারবে না, এটাই সমস্যা, তাই তো? হ্যাঁ, সেটাই সমস্যা। আর সংসার করতে গেলে অবশ্যই বাচ্চার প্রয়োজন হয়। এখন যদি তুই উলফাল সিদ্ধান্ত নিয়ে হিজড়াকে বিয়ে করিস তাহলে তোর বংশধর কিভাবে বৃদ্ধি পাবে?
ঠিক আছে, আমি তোদেরকে আর বেশি কিছু বলছি না। দুদিন পর যখন বুঝবি তখন নিজেই গিয়ে এই হিজড়াকে বাড়িতে রেখে আসবি, কারণ ভালোবাসা একটা আবেগ, আর আবেগ দিয়েই সব কিছু হয় না। যা, বিয়ে যখন করেই নিয়ে এসেছিস তাহলে বাড়ির ভিতরে যা। বংশীবাবুর কথা শুনে অবিনাশ চুপ হয়ে যায়। এদিকে মোনালিসা না চাইতেও তার চোখে জল চলে আসে। তারা তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এই বলে বংশীবাবু তখন সেখান থেকে চলে যায়। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। বিয়ের পর মোনালিসার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল ঠিকই, কিন্তু প্রতিদিনই তার মনের বিভিন্ন প্রশ্ন তাকে চিন্তিত করে তুলছিল। এদিকে অবিনাশও খুব চিন্তায় ছিল, তাই সে দিনরাত মোনালিসার গর্ভবতী হওয়ার ব্যাপারে রিসার্চ ও খোঁজ খবর নিচ্ছিল। এভাবেই খোঁজ নিতে নিতে সে ডাক্তার নিলয়বাবুর সন্ধান পায়, যে কিনা উন্নত চিকিৎসার পদ্ধতিতে মানুষের লিঙ্গ ট্রান্সজেন্ডার করাতো। এরপর অবিনাশ মোনালিসাকে ডাক্তার নিলয়বাবুর কাছে নিয়ে যায় ও সে মোনালিসার অপারেশন করায়, যার ফলে মোনালিসা সম্পূর্ণ মেয়েতে পরিণত হয় এবং ঈশ্বরের কৃপায় কয়েকদিনের পর মোনালিসার গর্ভে সন্তানও আসে, যার ফলে তাদের আর কোনোই চিন্তা থাকে না ও তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।